আগের দিন আমরা ডাইনামিক্সটা শুরু করেছিলাম। ডাইনামিক্সের ফার্স্ট চ্যাপ্টার মোশন ইন আ লাইন ওইটা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি, মোশন ইন এ 2 ডাইমেনশনাল প্লেন। ওকে, হেডিং করো মোশন ইন এ 2 ডাইমেনশনাল প্লেন। আচ্ছা, তাহলে আগের দিন কি হচ্ছিল না, আমাদের কাছে যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেলটা একটা সরল রেখা বরাবর গতিশীল হচ্ছিল। সেই পার্টিকেলের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ইকুয়েশন অফ মোশন সেইগুলো আমরা দেখেছিলাম। এখন পার্টিকেলটা কোনো সরল রেখা বরাবর গতিশীল না হয়ে একটা 2 ডাইমেনশনাল প্লেনে গতিশীল। হ্যাঁ, অর্থাৎ পার্টিকেলটা যে পাথে গতিশীল সেটা অ্যাকচুয়ালি একটা 2 ডাইমেনশনাল কার্ভ। বুঝতে পেরেছো? যেরকম সার্কেল, ইলিপস, এই রকম ধরনের একটা কার্ভ আমাদের পাথটা হবে, পার্টিকেলের পাথটা হবে। ঠিক আছে, তো এখানে আমাদের যে 2 ডাইমেনশনাল প্লেনটা রয়েছে সেই প্লেনটা 2 রকমের হতে পারে। কার্টেসিয়ান প্লেন হতে পারে এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমও হতে পারে। প্রথমে আমরা কার্টেসিয়ানের জন্য জিনিসটা দেখে নিই, তারপর আমরা পোলারের জন্য করব। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানটায় হেডিং করো ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেখতে কেমন হয়? সেখানে এক্স অ্যাক্সিস থাকে এবং ওয়াই অ্যাক্সিস থাকে। সেই অ্যাক্সিস দুটো যে পয়েন্টে কাট করে সেটা হচ্ছে অরিজিন ও। ঠিক আছে, এইবার মনে করো আমাদের যে পার্টিকেলটা রয়েছে সেটা এই রকম কোনো একটা পাথে গতিশীল। এই পাথ বরাবর আমাদের পার্টিকেলটা মুভ করছে। অবশ্যই একটা ফোর্স ওর উপরে আছে, সেই কারণেই পার্টিকেলটা মুভ করছে। অ্যাট এনি টাইম টি, পি হচ্ছে আমাদের পার্টিকেলটার পজিশন। হ্যাঁ, পি হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, যার কোঅর্ডিনেট মনে করো এক্স কমা ওয়াই। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, সেক্ষেত্রে এই লেন্থটুকু হবে এক্স আর এই লেন্থটা হবে ওয়াই, তাই তো? ঠিক আছে, লিখে নাও। কি লিখবে? লেট পি এক্স কমা ওয়াই be the position of the particle
at any time t। ঠিক আছে, আচ্ছা এইবার এই পার্টিকেলটার উপর নিশ্চয়ই কিছু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার ফলে পার্টিকেলটা মুভ করছে। মনে করো পার্টিকেলটার উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ডাইরেকশনটা হচ্ছে এই দিকে, এবং সেই ফোর্সটা মনে করো এফ এফ পরিমাণ ফোর্স পার্টিকেলটার উপর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই এফটাকে যদি আমরা দুটো উপাংশে ভাঙি, তাহলে সেই উপাংশ গুলো কেমন হবে? একটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, যেটাকে আমরা বলতে পারি x1, আর একটা হবে প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস, যেটাকে আমরা বলতে পারি y1। ঠিক আছে, এই যে এফ ফোর্স ছিল সেটাকে আমরা দুটো কম্পোনেন্ট বা দুটো উপাংশে ভেঙে নিলাম, একটা নিলাম অ্যালং এক্স অ্যাক্সিস, একটা নিলাম অ্যালং ওয়াই অ্যাক্সিস। কোনো সমস্যা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার এই যে পার্টিকেলটা মুভ করছে এই পার্টিকেলের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সেই সব জিনিসগুলোর ফর্মুলা আমাদের দেখতে হবে। এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার যে ডিস্টেন্স সেটা আছে এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার যে ডিস্টেন্স সেটা আছে ওয়াই। আচ্ছা, এখান থেকেই আমাদের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন গুলো আসবে। লেখো, দেন dx dt, x কোঅর্ডিনেটের ডেরিভেটিভ dx dt, সেটাই হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি কম্পোনেন্ট। velocity component at p along x axis। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার ভেলোসিটি কম্পোনেন্ট কি হবে? dx dt। ঠিক একইভাবে dy dt যেটা, সেটা হয়ে যাবে ভেলোসিটি কম্পোনেন্ট at p along y axis। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে সেটা হবে d2x by dt2। এটা হবে অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট at p along x axis। আর d2y dt2 সেটা হবে অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট at p along y axis। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এগুলো তো হলো ভেলোসিটি কম্পোনেন্ট, অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট। এখন যদি তোমাকে অনলি ভেলোসিটি বার করতে বলে বা অনলি অ্যাক্সিলারেশন বার করতে বলে, তখন কিছুই না, এই কম্পোনেন্ট গুলো বা এই উপাংশগুলোর যে লব্ধি বল বা রেজাল্ট্যান্ট ফোর্স, সেইটাই আমাদের বার করতে হবে। তাহলে শুধুমাত্র যদি তোমাকে বলা হয় ভেলোসিটি ক্যালকুলেট করো, তখন তুমি কি করবে? তখন তুমি ওই দুটো ভেলোসিটির রেজাল্ট্যান্টটা বার করবে।
রেজাল্ট্যান্ট কি করে বার করতে হয়? রুট আন্ডার যে কম্পোনেন্ট দুটো রয়েছে তাদের স্কয়ারের সাম। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অনলি ভেলোসিটির ফর্মুলা। ঠিক একইভাবে শুধুমাত্র যদি অ্যাক্সিলারেশন বার করতে বলে, তাহলে সেটা হবে রুট আন্ডার যে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট গুলো রয়েছে তাদের স্কয়ারের সাম। ঠিক আছে, এই হলো ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন। আচ্ছা, এইবার যদি আমরা ইকুয়েশন অফ মোশনটা দেখতে চাই তাহলে আমাদের ওই ফোর্সটাকে কনসিডার করতে হবে। লেখো, লেট এ ফোর্স ক্যাপিটাল এফ act on the particle at P and capital X1 comma capital Y1 be the components of the force F along X and Y axis, যেটা আমরা ছবিতে একটু আগেই দেখিয়েছি, রেসপেক্টিভলি। ঠিক আছে, এইবার তুমি আগের মতোই নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করো। এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা ভাবি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কি আছে? ক্যাপিটাল X1 মাস ইনটু অ্যাক্সিলারেশন কত আছে? d2x বাই dt2, তাই তো? এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভাবি তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে একটুখানি শুনি। স্যার এটা y1 m into d2y dt2। হ্যাঁ, তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশন দুটোকেই বলা হচ্ছে ইকুয়েশনস অফ মোশন। হ্যাঁ, দেখো, these are the equations of motion. অবশ্যই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। হ্যাঁ, তাহলে বোঝা গেল কোনো একটা পার্টিকেল যদি একটা 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে মুভ করে
তাহলে তার ভেলোসিটি কম্পোনেন্টের ফর্মুলা, অ্যাক্সিলারেশন কম্পোনেন্টের ফর্মুলা এবং ইকুয়েশন অফ মোশন গুলো কেমন দেখতে হবে? বলো হ্যাঁ কি না। বলো হ্যাঁ কি না। কি ঠিক আছে? কিছু বলো না কেন তোমরা? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে কিরকম ধরনের প্রবলেম আসতে পারে দেখা যাক। If a particle describes the parabola x square is equal to 8y under a force always perpendicular to y axis. Then the law of force is F proportional to 1 by x, F proportional to 1 by x square, F proportional to 1 by x to the power 3, F proportional to x. ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপের প্রবলেম। কি না, পার্টিকেলটা কোন পথে মুভ করছে সেই পথটা দেওয়া রয়েছে এবং যে ফোর্সটা পার্টিকেলটার উপর অ্যাপ্লাই হচ্ছে সেইটা সম্পর্কে কিছু বলা রয়েছে, কিছু একটা হিন্টস দেওয়া রয়েছে। আমাদের সেই ফোর্সটা কি হবে সেইটাকে ক্যালকুলেট করতে হবে। এটাই হচ্ছে একটা টাইপের প্রবলেম। এখানে প্যারাবোলার পরিবর্তে অন্য যে কোনো পাথ দিতে পারে এবং এখানে ফোর্সের যে কন্ডিশনটা বলা রয়েছে অলওয়েজ পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, এটা ছাড়াও অন্য যে কোনো কন্ডিশন দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি, একটুখানি ছবিটা আমি আঁকছি। ছবিটা আঁকার যদিও প্রয়োজনীয়তা নেই, তাও বোঝার জন্য এঁকে নিতেই পারো। দেখো, যে প্যারাবোলাটা দিয়েছে সেইটা হচ্ছে আমাদের এই রকম, এই পথে পার্টিকেলটা মুভ করছে। মনে করো অ্যাট এনি টাইম টি, পি হচ্ছে পার্টিকেলটার পজিশন। এখন এই পার্টিকেলটার উপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা এখানে বলে দেওয়াই রয়েছে অলওয়েজ পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস। তার মানে এই ফোর্সটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে, এটাই হচ্ছে এফ ফোর্স। বুঝতে পারলে?
এবার এটা ভিতরের দিকে আমি দিলাম, ঠিক আছে, এটা ভিতরের দিকে বা বাইরের দিকে যে কোনো দিকেই হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ডাইরেকশনটা কি হবে সেটা কিছু বলেনি, জাস্ট বলেছে পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস। কোনো অসুবিধা নেই। এইবার তুমি ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলো। দা equations of motion are, কি হবে ইকুয়েশন অফ মোশনটা? m into d2x by dt2 is equal to ছিল x1, আর m into d2y by dt2 সেটা ছিল y1। আমাকে বলতে পারবে x1 এর মান কত আর y1 এর মান কত? x1 টা কি ছিল? বলো x1 টা কি ছিল? কোনটা এক্স x1 টা ছিল ফোর্সের কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এখানে যে ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই না? তাহলে x1 এর মান f, আর y1 টা কি? y1 টা হচ্ছে ফোর্সের কম্পোনেন্ট অ্যালং y অ্যাক্সিস। এইবার এখানে পুরো ফোর্সটাই অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে y অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নেই, অর্থাৎ y1 টা 0। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে আমাদের এই ক্যাপিটাল এফ এর মানটা বার করতে হবে, অর্থাৎ m ইন্টু d2x বাই dt2 এর মানটা বার করতে হবে। আমাদের যে পাথটা রয়েছে সেইটাকে যদি আমরা দুবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টি, তাহলেই দেখো d2x বাই dt2 এর মানটা চলে আসবে, তাই না? তাহলে তুমি পাথটাকে দুবার ডেরিভেটিভ করো। প্রথমে একবার ডেরিভেটিভ যদি করো সেটা আসছে 2x dx dt is equal to 8 dy dt। আরেকবার ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এই dy dt টা একটুখানি সমস্যা করছে, তাই না? তাহলে এই dy dt টা সমস্যা করছে, সেই সমস্যা মিটবে আমাদের এই সেকেন্ড ইকুয়েশনটা থেকে। কিরকম? সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারছি d2y by dt2 is equal to 0। এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা আসবে dy by dt is equal to একটা কনস্ট্যান্ট c1। এই dy by dt এর মানটা তুমি এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে dx by dt সেটা কত আসছে বলো? সেটা আসছে 4c1 by x। বুঝতে পারলে?
এফ ভেরিজের 1/x³ আছে। হ্যাঁ, এটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করো d2x/dt2, সেটা কত আসছে? c1 by কত x square into dx dt হুম minus 4c1 by x square into dx dt। হুম তাহলে dx এটা dt এর আসবে মানটা বসিয়ে দাও। minus 16c1 square by x cube। ঠিক, তাহলে আমরা এবার এখান থেকে f এর মানটা কত হচ্ছে বলে দিতে পারছি, -16m c1 square by x cube, তাই তো? That is f proportional to 1/x⁴। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? কোনো অসুবিধা? না স্যার। তাহলে এই ধরনের প্রবলেম দিলে নিশ্চয়ই করতে পারবে। চলে এসো নেক্সট প্রবলেমে। If a particle describes the curve y is equal to c/2 e to the power x by c plus e to the power minus x by c under a force which is always parallel to the positive direction of x-axis, না x না y-axis, then the law of force is ঠিক একই রকমের প্রবলেম, শুধুমাত্র কার্ভটা চেঞ্জ আছে। এখানে d2x dt2 টা বলো দেখি কোনটা হবে অ্যান্সার? একেবারে হুবহু স্যার এখানে সেম টাইপের প্রবলেম। কোনটা হবে অ্যান্সার?
স্যার এখানে প্রপোর্শনাল টু y হবে, কারণ d2x dt2 টা 0, সেখান থেকে dx dt টা কনস্ট্যান্ট। তাহলে ওই কার্ভটাকে যদি t এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করা হয়, ওটা y এর প্রপোর্শনাল হচ্ছে। আর y অ্যাক্সিস বরাবরই ফোর্সটা আছে, তাহলে প্রপোর্শনাল টু y হবে। তার মানে অপশন এ। আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমাদের ইকুয়েশন অফ মোশন যেগুলো, সেটা দেখতে হবে এরকম। এইবার ফোর্স যেটা, সেটা হচ্ছে প্যারালেল টু পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট রয়েছে সেটা এফ হবে, আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই, তার মানে এটা 0 হবে। আচ্ছা, তাহলে প্রথমটার থেকে আমরা dx dt টা পেয়ে যাব, একবার যদি ইন্টিগ্রেশন করি dx dt টা পেয়ে যাব c1, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো অ্যাকচুয়ালি এইবার আমাদের d2y বাই dt2 টাকে বার করতে হবে। কিছুই না, y যে কার্ভটা দেয়া রয়েছে সেটাকে দুবার ডেরিভেটিভ করলেই চলে আসবে। y কার্ভটা দেয়া রয়েছে এরকম। তাহলে d2y বাই dt2 টা কত আসছে বলো? এই c1 কে কাজে লাগাবে, dx dt এর মানটাকে কাজে লাগাবে। স্যার ওটা হয়ে যাবে c1 c/2 ইন্টু y। c1, আর এখানে তো স্যার c টা থাকবে। ঠিক করে বলো। y কে দুবার ডেরিভেটিভ করে কি আসছে? ওটা আসছে স্যার c1 স্কোয়ার ইন্টু y c1 স্কয়ার ইন্টু y বাই বাই c। 2c। তাহলে ফাইনালি f যেটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি এরকম m ইন্টু দিস, দ্যাট ইজ f প্রপোর্শনাল টু y। হ্যাঁ, অপশানে একদম কারেক্ট, বুঝতে পারলে? ওকে, চলে এসো নেক্সট প্রবলেমে। দ্য law of force parallel to the axis of y under which a particle describes the curve xy is equal to x square.
ঠিক আছে, এবার কার্ভটা হচ্ছে এক্স ওয়াই ইকাল টু এ স্কোয়ার এবং ফোর্স যেটা সেটা প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে সেক্ষেত্রে আমাদের ল অফ ফোর্সটা কেমন হবে? দেখি কে বলতে পারে। A proportional to y কিউব হবে এটা। তাহলে এক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন গুলো কেমন হচ্ছে? m d2y dt2 equals to f আর d2x dt2 টা 0 হবে, আর হ্যাঁ, dx dt টা c, আর কার্ভটাকে যদি আমি y t এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করি তাহলে ওটা d2y dt2 আসবে 2c স্কোয়ার a স্কোয়ার বাই x কিউব। এবার এই বাই x কিউব আছে মানে প্রপোর্শনাল টু y কিউব হবে। যেহেতু ফোর্সটা প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস তার মানে y1 ইকাল টু f আর x1 টা 0। ফার্স্ট থেকে আমরা dx dt পেয়ে যাচ্ছি, সেটা হলো c1। এইবার যে কার্ভটা দেয়া রয়েছে সেটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। কার্ভটা হচ্ছে xy ইজ ইকাল টু a স্কোয়ার, তার মানে y ইকাল টু a স্কোয়ার বাই x। একে যদি দুইবার ডেরিভেটিভ করো তাহলে কি আসছে, d2y বাই dt2। স্যার এটা আসবে -2a² c/x³ মাইনাস 2 a² c। না স্যার ভুল, ওটা 2c স্কোয়ার a স্কোয়ার বাই x কিউব। 2c স্কোয়ার a স্কোয়ার বা 2c স্কোয়ার a স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার বাই x কিউব, a স্কোয়ারটা উপরে x কিউব, আর x কিউবের ভ্যালুটা হচ্ছে y কিউব বাই a টু দি পাওয়ার 6, হ্যাঁ 1 বাই x কিউবের ভ্যালুটা। তাহলে x এর মানটা যদি এখানে বসিয়ে দাও আমরা এটা y দিয়ে পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 2c স্কোয়ার বাই a টু দি পাওয়ার 4 ইন্টু y কিউব। a টু দি পাওয়ার 4 ইন্টু y কিউব। উপরের a স্কোয়ারটা তো কাটবে, হ্যাঁ নিচে a টু দি পাওয়ার 6 আসছিল, কেটেই বললাম a টু দি পাওয়ার 4, কিউব ঠিক আছে। করলে তো 6 হয়ে যাবে। তাহলে এখান থেকেই দেখো তুমি ক্যাপিটাল F এর মানটা পেয়ে যাচ্ছ। That means F proportional to y to the power 3. Okay. তাহলে এই ধরনের প্রবলেম নিশ্চয়ই এবার করতে পারবে, যে কোনো কার্ভই দেয়া থাকুক না কেন অবশ্যই করতে পারবে। এবার এইখান থেকে আরো একটা টাইপের প্রবলেম আসে, সেটা কিরকম না, ফোর্সটা দেয়া থাকবে বা ফোর্স সম্পর্কে বলা থাকবে, তার সাথে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন সেসব কিছুও দেয়া থাকবে, আমাদের ওর পাথটা বার করতে হবে। উল্টোটা, হ্যাঁ এখানে যেমন পাথটা দেওয়া ছিল ফোর্সটা বার করছিলাম, এবার ঠিক উল্টো ফোর্সটা দেয়া থাকবে পাথটা আমাদের বার করতে হবে। দেখা যাক সেই ধরনের প্রবলেম কেমন দেখতে হয়। A particle
is moving under a constant velocity. Parallel to the axis of y. And a velocity proportional to y parallel to the x axis. তার মানে এখানে আমাদের ভেলোসিটি সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। dy dt টা কনস্ট্যান্ট আর dx dt প্রপোর্শনাল টু y। তাহলে the path of the particle yes পাথটা বার করতে বলেছে। প্যারাবোলা হাইপারবোলা ইলিপস সার্কেল। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি বলেছে দেখো, যে ভেলোসিটি প্যারালেল টু এক্স অ্যাক্সিস সেটা বলেছে কনস্ট্যান্ট, না ওয়াই অ্যাক্সিসের প্যারালেলটা বলেছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট তার ফর্মুলা আমরা জানি ডিওয়াই ডিটি, সেটা বলা রয়েছে কনস্ট্যান্ট, মানে c1 ধরে নাও। আর ভেলোসিটিটা বলা রয়েছে প্রপোর্শনাল টু ওয়াই প্যারালেল টু এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্টের ফর্মুলা সেটা হলো dx dt, সেটা প্রপোর্শনাল টু বলা রয়েছে ওয়াই। এই দুটো জিনিস আমাদের বলে দিয়েছে, এখান থেকে আমাদের পাথটা বার করতে হবে। পাথ মানে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা বার করতে হবে, টিটাকে এলিমিনেট করতে হবে। তো সেকেন্ডটাকে আমরা বলতে পারি dx dt সমান c2y। এখন এই দুটো রিলেশন থেকে কিভাবে টিটাকে এলিমিনেট করা যেতে পারে? স্যার দুটোকে যদি ডিভাইড করে দিই, হ্যাঁ, তারপরে ইন্টিগ্রেট করব সেপারেবল ভেরিয়েবল মেথড। তাহলেই টিটা এলিমিনেট হয়ে যাবে। স্যার এটা প্যারাবোলা হবে। dy dx is equal to আসছে
C1 by C2y. Separating variable স্যার প্যারাবোলা আসছে। integration, হ্যাঁ, প্লাস আরেকটা কনস্ট্যান্ট C3। এটা অবশ্যই একটা প্যারাবোলার ইকুয়েশন, দেখেই বুঝতে পারছো। সুতরাং অপশন এ প্যারাবোলা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে আসো নেক্সট প্রবলেমে। এ পার্টিকেল moves in a plane such that its acceleration parallel to the x-axis and y-axis are k square a sin kt এবং k square a cos kt respectively. With initial conditions x is equal to 0, y is equal to minus a, dx dt is equal to minus ka, dy dt is equal to 0 when t is equal to 0. Then the equation of the path is
স্যার এটা অপশন এ আসছে। বাকিদের কি আসছে? কি বলছে? পার্টিকেল মুভস ইন এ প্লেন such that its acceleration, যেটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস বরাবর ছিল, সেই দুটো দেয়া রয়েছে এবং তার সাথে ইনিশিয়াল কন্ডিশনও কিছু দেয়া রয়েছে। এখানে তার d2x dt2 টা x অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন হচ্ছে d2x বাই dt2, সেটা সমান কোয়েশ্চেনে দেয়া রয়েছে k স্কয়ার a sin kt। ঠিক একইভাবে y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে d2y বাই dt2, সেটা সমান কোয়েশ্চেনে দেয়া রয়েছে k স্কয়ার a cos kt। এখান থেকে আমাদের পাথটা বার করতে হবে, ঠিক আছে? তো এইটাকে যদি একবার করে ইন্টিগ্রেশন করা যায় সেক্ষেত্রে কি পাওয়া যাবে? dx dt equals to dx dt equal to minus ka cos kt plus c1 ka cos kt plus c1। আর কন্ডিশন অ্যাপ্লাই করলে c1 টা 0 আসছে আর আর dy dt টা আসছে ka sin kt plus c2। c2 টাও 0 আসছে। given that কি কি দেওয়া রয়েছে না dx dt টা minus ka x equal to 0, ও এটা এখন লাগবে না, x equal to 0 টা, dx dt টা হচ্ছে মাইনাস ka আর dy dt 0 at t 0 equals to 0। t equal to 0। এই দুটো জিনিস পুট করলে আমরা c1 পাচ্ছি 0 আর c2 ও 0 পাচ্ছি, তাই তো? তার মানে dx dt চলে আসলো this, and dy dt চলে আসলো that। এটাকে দেখো, ডিভাইড করলে কিন্তু t টা এলিমিনেট হবে না, ডান দিকে t থেকে যাবে। তাহলে এইটাকে তুমি আরো একবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে আরো একবার ইন্টিগ্রেশন করলে x সমান minus a sin kt plus c3 a kটা এলিমিনেট হয়ে যাবে ইন্টিগ্রেশনে। আর y আসছে minus a cos kt plus c4। এখানে c3 c4 টা 0 আসছে। ইনিশিয়ালি x আছে 0 y আছে minus a। y minus a t 0। তাহলে সেখান থেকে c3 আসছে কত? 0।
আর হ্যাঁ দুটোই জিরো আসছে। দুটো জিরো। তো ফাইনালি Both আমরা side. এক্স আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম। বোথ সাইড স্কোয়ার করে অ্যাড করলে চলে আসবে। হুম। এখান থেকে টিটাকে এলিমিনেট করা যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে সেটা এ স্কোয়ার আসছে, এবং এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পাথ, মানে অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। A particle starts from the origin and the components of its velocity parallel to the axis of coordinate at time t। আর একটা হচ্ছে 2t+3, আর একটা হচ্ছে 4t রেসপেক্টিভলি। Then the path is বলো দেখি কোনটা হবে। আসছে 2x y minus 2x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 18y 18y, মানে অপশন সি। তাহলে এখানে কি কি বলেছে না, একটা পার্টিকেল অরিজিন থেকে স্টার্ট করছে, তার মানে ইনিশিয়ালি যখন টি ইজ ইকাল টু 0 তখন এক্স এর ভ্যালুও 0 এবং ওয়াই এর ভ্যালুও 0। ওকে, এবং ভেলোসিটি কম্পোনেন্ট গুলো বলা রয়েছে।
এক্স অ্যাক্সিসের প্যারালেল হলে 2t প্লাস 3 আর ওয়াই অ্যাক্সিসের প্যারালেল হলে 4t। আচ্ছা, স্যার অপশন এ। অপশন এ। অপশন সি আসছে। তাহলে dx dt সেটা হচ্ছে 2t প্লাস 3 এবং dy dt সেটা হচ্ছে 4t। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে x সমান কত পাওয়া যাচ্ছে? টি স্কোয়ার টি প্লাস স্কোয়ার 3 প্লাস 3 প্লাস c1। আর y কত পাওয়া যাচ্ছে? 2t স্কোয়ার প্লাস 3। ইনিশিয়ালি t is equal to 0 হলে x is equal to 0, y is equal to 0। তাহলে সেখান থেকে c1 c2 দুটোই 0 আসছে। দুটোই 0। তার মানে x টা আমরা পাচ্ছি t স্কয়ার প্লাস 3t আর y পাচ্ছি 2t স্কয়ার। এখন এই দুটোর থেকে t কে এলিমিনেট করলে কত আসে? স্যার টি স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই 2, ওটা বসালে আসবে। আর টিটা হবে রুট ওভার অফ ওয়াই বাই 2, সেটা এক্স এর রেসপেক্টে ওটা বসিয়ে দিতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 2 প্লাস 3 ইন্টু রুট ওভার অফ ওয়াই বাই 2। আর ওয়াই বাই 2টাকে বাঁদিকে এনে বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে। তাহলে স্যার y এটা যদি minus 2x অপশন সি আসছে। is equal to 18y। হ্যাঁ, স্যার অপশন দেখে যদি y মাইনাস 2x টা বার করে নিয়ে তার হোল স্কয়ার করি তাহলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ তাও হবে। y minus 2x তার হোল স্কয়ার যদি করো সেটা কত হবে? y মানে হচ্ছে 2t স্কয়ার হ্যাঁ তাহলে আর কেটে যাবে আর কি। মাইনাস 2t 2t স্কয়ার মাইনাস 6t। 60। হ্যাঁ 2t স্কয়ার কেটে যাবে, তাহলে 36t স্কয়ার চলে আসবে। আর তাহলে 18 ইন্টু 2t স্কয়ার 18y। 36t স্কয়ার। এবার 2t স্কয়ার ইকুয়াল টু y, তাহলে এখান থেকে 18y। হ্যাঁ, তাহলে তো অপশন সি টাই হচ্ছে। হ্যাঁ অপশন সি হচ্ছে। হুম, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রবলেম নিশ্চয়ই করতে পারবে, অসুবিধা কিছু নেই, তাই তো? ঠিক আছে, এইবার আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাই। জিওমেট্রি তোমাদের পড়া হয়ে গেছে, সুতরাং পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে তোমরা ভালোই ওয়াকিবহল আছো। তো ফর পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেখতে কেমন হয় না, একটা পোল থাকবে, একটা পোলার অ্যাক্সিস থাকবে, এটাকে আমরা ইনিশিয়াল লাইনও বলে থাকি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই তো?
এখন মনে করো আমাদের যে পার্টিকেল সেটা এইরকম একটা পাথে ঘোরাঘুরি করছে, এটা হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল। এবার অ্যাট এনি টাইম টি পি হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল। সেক্ষেত্রে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কেমন দেখতে হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কেমন হবে? আর কমা থিটা। আর কমা থিটা, যেখানে আর হচ্ছে এই লেন্থটা, যেটাকে আমরা রেডিয়াস ভেক্টরও বলে থাকি, আর থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটাকে আমরা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলে থাকি, তাই তো? এইবার এই রেডিয়াস ভেক্টর বরাবর আমরা যে কোনো কিছুর কম্পোনেন্ট যদি ভাবি, সেটা হতে পারে ভেলোসিটি কম্পোনেন্ট, হতে পারে অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট। তো সেটা যদি অ্যালং রেডিয়াস ভেক্টর হয়, সেই কম্পোনেন্টটাকে আমরা বলে থাকি রেডিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে? আর যদি পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর হয়, তখন সেটাকে বলে থাকি ক্রস রেডিয়াল অথবা ট্রান্সভার্স কম্পোনেন্ট। ঠিক আছে? তাহলে রেডিয়াল কম্পোনেন্ট মানে হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর ওপি, আর ট্রান্সভার্স বা ক্রস রেডিয়াল কম্পোনেন্ট মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। ওকে, তাহলে এইবার ফর্মুলাগুলো লিখে নাও। প্রথমে হচ্ছে dr বাই dt, dr বাই dt এটা হলো রেডিয়াল ভেলোসিটি, at p। রেডিয়াল ভেলোসিটি at p মানে ভেলোসিটির রেডিয়াল কম্পোনেন্ট বা রেডিয়াস ভেক্টর বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট, সেটা হচ্ছে dr dt। ঠিক আছে? ঠিক একইভাবে আর ডি থিটা ডিটি সেটা হলো ক্রস রেডিয়াল ভেলোসিটি at ক্রস রেডিয়াল ভেলোসিটি at নেক্সট এক মিনিট।
আচ্ছা, তাহলে কি কি হলো না, রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি সেটা জানতে পারলে। এইবার হচ্ছে অ্যাক্সিলারেশন। তো রেডিয়াল অ্যাক্সিলারেশন এর ফর্মুলাটা হচ্ছে এরকম, d2r বাই dt2 মাইনাস আর d থিটা dt তার হোল স্কয়ার, সেটা হয়ে যাচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন। অ্যাট পি, ঠিক আছে। একইভাবে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটার ফর্মুলা হচ্ছে 1/r ddt অফ r স্কয়ার d থিটা dt, সেটা হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন অ্যাট পি। এখন যদি শুধুমাত্র ভেলোসিটি বা শুধুমাত্র অ্যাক্সিলারেশন জানতে চাই তখন কি করবে, ওদের রেজাল্ট্যান্টটা বার করে দেবে। তাহলে অনলি ভেলোসিটির ফর্মুলা হলো রুট আন্ডার dr dt তার হোল স্কয়ার প্লাস আর d থিটা dt তার হোল স্কয়ার। ঠিক একইভাবে অ্যাক্সিলারেশন এর ফর্মুলা হচ্ছে রুট আন্ডার রেডিয়াল যেটা ছিল সেইটা তার স্কয়ার প্লাস ক্রস রেডিয়াল যেটা ছিল সেইটা। ঠিক আছে, বুঝতে পারলেন? কোনো অসুবিধা নেই, এই ফর্মুলাগুলোর উপর বেস করে আমাদের প্রবলেমগুলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ফর্মুলা তুমি লিখে নিতে পারো, অ্যাঙ্গুলার ভেলোসিটি, যাকে বাংলায় বলা হয় কৌণিক বেগ। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে থিটা তার ডেরিভেটিভ, আর কিছুই না, ডি থিটা বাই ডিটি। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো এখানকার প্রবলেমগুলো কেমন হবে। খুব সহজ ব্যাপার, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কি বলা হচ্ছে দেখো ফার্স্ট প্রবলেমে, if for a particle moving in a plane
magnitude of radial and cross radial velocities be same. Then the path is parabola circle equiangular spiral hyperbola. স্যার অপশন সি অপশন সি ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। হ্যাঁ অপশন সি আছে। তাহলে কোয়েশ্চেনে কি বলেছে না আমাদের যে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভেলোসিটি রয়েছে সেই দুটো সেম বলেছে। তো ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম, ক্রস রেডিয়াল ভেলোসিটির ফর্মুলা dr/dt, রেডিয়াল ভেলোসিটির ফর্মুলা dr/dt, আর ক্রস রেডিয়াল ভেলোসিটি হচ্ছে r dθ/dt। এখান থেকে dt অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেপারেটিং ভেরিয়েবল করলে dr/r ইজ ইকুয়াল টু dθ। ইন্টিগ্রেশন করে দাও, সেক্ষেত্রে এটা আসছে log r ইজ ইকুয়াল টু থিটা প্লাস কনস্ট্যান্ট, তার মানে r ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা প্লাস সি। এটা অবশ্যই একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন, তাই তো? খুব সহজ ব্যাপার। এই অঙ্কটাই 2016-তে দিয়েছিল। ওকে, চলে এসো নেক্সট প্রবলেমে। A particle describes the curve r সমান a e to the power theta with constant angular velocity. Then the radial
acceleration is proportional to r, proportional to theta, 0, none. বলো দেখি। অপশন সি। কার্ভটা দেয়া রয়েছে এবং অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট, তার মানে ডি থিটা বাই ডিটি সেটা বলা আছে কনস্ট্যান্ট, সেটাকে তুমি কে ভাবতে পারো। তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। রেডিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম। স্যার প্রপোর্শনাল টু আর আসছে অপশন এ। আচ্ছা, আর সমান আছে এ ই টু দি পাওয়ার থিটা। একে যদি একবার ডেরিভেটিভ করা হয় ডিআর ডিটি, সেটা আসছে এ ই টু দি পাওয়ার থিটা ডি থিটা বাই ডিটি মানে কে। এটাকে যদি আরো একবার ডেরিভেটিভ করা হয় তাহলে এটা আসছে কে স্কয়ার এ ই টু দি পাওয়ার থিটা, দ্যাট মিনস কে স্কয়ার আর। বসিয়ে দাও কে স্কয়ার আর মাইনাস আর ডি থিটা ডিটি হচ্ছে কে স্কয়ার, তার মানে আলটিমেটলি এটা তো 0 হয়ে যাচ্ছে, অপশন সি 0। বোঝা গেল? তাহলে এইভাবে ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে, খুব একটা কঠিন বিষয় নয়। কোয়েশ্চেনগুলো দেখতে একটু বড় বড় টাইপের, কিন্তু দেখবে খুব সহজ জিনিস, এবং সহজগুলোই আসে পরীক্ষায়। স্যার 11-12 সিলেবাসটা কি আরো ভাস্ট আছে না এইটাই ডিনামিক্সে? ডিনামিক্সের আরো কয়েকটা চ্যাপ্টার আছে। এর সঙ্গে আরো 2-3টে চ্যাপ্টার অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলো আর একটুখানি দেখো, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। ওকে, রাখো তাহলে।